প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, 6 শিশু হাসপাতালের ভবন পড়ে আছে, বিপুল ব্যয়। ইসলামাবাদ আলোচনা, ইরান যুক্তরাষ্ট্রের 47 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। দরবারে ঢুকে পীরকে কুপিয়ে হত্যা। দৈনিক যুগান্তর, নতুন আইন না হলে চাপ আরও বাড়বে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল। ইসলামাবাদ ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু, গুরুত্ব পাচ্ছে 7 বিষয়। দৈনিক সমকাল, সরাসরি সংলাপে সমঝোতার চেষ্টা, ঘটনাবহুল অধিবেশন, কিছু সংস্কার থমকে গেল। কালের কণ্ঠের শিরোনাম, মধ্যপ্রাচ্যের শান্তি সংলাপ শুরু, কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা। দৈনিক ইত্তেফাক, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা শুরু। বাংলাদেশ প্রতিদিন, বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে, ওরা 11 জন 1-11-র মূল ষড়যন্ত্রকারী। মানব জমিনের শিরোনাম, যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক সংলাপ, বিপজ্জনক মধ্যস্থতা। আমার দেশ, মুখোমুখি আলোচনা ইরান যুক্তরাষ্ট্র। খবরের কাগজ, অর্থনীতিতে অশনি সংকেত। জয়দিন, ভূ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। আজকের পত্রিকার শিরোনাম, শান্তি প্রতিষ্ঠায় সংলাপ শুরু। আমাদের সময়ের শিরোনাম, চুক্তির জন্য তৎপর দুই পক্ষই। কালবেলার শিরোনাম, মক্কেলের 100 কোটি টাকা মেরে দিয়েছেন সেই মসদার হোসেন। সময়ের আলো, ইতিবাচক সূচনা, ফল অনিশ্চিত। ইনকিলাবের শিরোনাম, ইসলামাবাদের শান্তির প্রত্যাশা, মন্ত্রীদের স্বজনপ্রীতি বিএনপিকে ডোবাচ্ছে। স্বজনপ্রীতি ডোবাচ্ছে, এই আলোচনা যদি সময় পাই করব, কিন্তু মূল কথাটা যেটা, আমাদের পত্রপত্রিকাগুলো যখন বের হয় তখন কিন্তু যে খবরগুলো নিয়ে বের হয় সেই খবরগুলোর ডালপালা অনেক কিছু বেড়ে যায় এবং সেখানে নতুন নতুন সংবাদও তৈরি হয়। যেমন এই যে শান্তি আলোচনা শুরু, অনেক আশাবাদ ব্যক্ত করা হয়েছে, কিন্তু মূল জায়গাটা যেটা হচ্ছে যে অলরেডি আলোচনা ব্যর্থ হয়েছে, এরকম সংবাদ আমরা এখন পাচ্ছি। সবাই আলোচনা করে যার যার দেশে ফিরে যাচ্ছেন, ফিরেও গেছেন। এখানে যদি ইত্তেফাকের কথা, এই শিরোনামটাই পড়ে শোনাই যে পাক প্রধানমন্ত্রী 2 দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের আগে ট্রাম্প বললেন ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, দরকার হলে ফের হামলা শুরু হবে। আবার তিনি একথাও বলেছেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, হরমুজ উন্মুক্ত করাই হবে। তাহলে আমার প্রশ্ন, যদি কোনো আলোচনার আগেই আপনি এই ধরনের কথাগুলো বলেন, তাহলে আলোচনাটা কেন? ধন্যবাদ। এই যে আলোচনাটা শুরু হয়েছে, আমি বলবো যে এটা একটা ইতিবাচক দিক, যে একটা যুদ্ধ অবস্থা থেকে একটা কূটনৈতিক টেবিলে জিনিসটা এসছে এবং 21 ঘন্টা আলোচনার পর যিনি আমেরিকান প্রতিনিধি দলের প্রধান জেডি ভান্স, তিনি বলেছেন যে তারা অনেক সাবস্টেন্সিয়াল বিষয় আলাপ আলোচনা করেছেন, তবে 2 দেশের লিখিত নথিও বোধহয়। হ্যাঁ, এবং তিনি এটা বলেছেন যে এই আলোচনা এখনো কোনো রেজাল্ট আসে নাই। হ্যাঁ, তারা একমত হতে পারেন নাই, কিন্তু আলোচনাটা ভালো হয়েছে, সাবস্টেন্টিভ হয়েছে, বিষয়বস্তুর দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে জিনিসটা নিয়ে, এখানে 2টা এজেন্ডা পেপার আমরা লক্ষ্য করছি। একটা হলো ইরানিয়ান 10 দফা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 15 দফা। এই হইল এজেন্ডা। এটার যিনি হোস্ট বা এটার যিনি মধ্যস্থতাকারী, পাকিস্তান, তারা বলছে যে আমেরিকার প্রতি আহ্বান জানাচ্ছে যে খুব বেশি দাবি দাবা যেন তারা পেশ না করেন, তাহলে এই আলোচনাটা থেকে একটা রেজাল্ট পাওয়া কঠিন হবে। তো এটা আমি বলবো না যে আলোচনা ব্যর্থ হয়ে গেছে, যে প্রথম দফার ফার্স্ট রাউন্ডের আলোচনাটা এই পর্যায়ে শেষ হয়েছে। বলতে চাইলেন যে 2 দেশ 47 বছর পরে এত উচ্চ পর্যায়ের বৈঠকে মুখোমুখি হলো, এটা তো একটা সুখবর। হ্যাঁ, আমি যেটা বলছি যে ইরানিয়ান নেগোসিয়েটর ইজ ভেরি টাফ। আপনাদের মনে আছে যে ইরানিয়ান পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্যে আমেরিকা সহ বিশ্বের শক্তিধর 6টা দেশ একসাথে নেগোসিয়েশন দিনের পর দিন করেছে। সুতরাং তারপরে তারা একটা জায়গায় পৌঁছেছিল, কিন্তু সেটা তো আবার অ্যাগ্রিমেন্ট করলাম, একটা যুদ্ধের রূপ নিল। তা আমি যেটা বলছি যে একটা
ওয়ারফিল্ড থেকে তারা আলোচনার টেবিলে এসেছে, এই 21 ঘন্টার আলোচনায় এটার নিটিগিটি শেষ হয়ে যাবে তা নয়। যেমন ধরেন এইসব এজেন্ডার মধ্যে কি আছে, আমেরিকানরা বলছে যে এটা কিন্তু আনএক্সপেক্টেড, মানে এটা কেউ আশা করে নাই যে প্রথম দিনের আলোচনায় এখান থেকে একটা চুক্তিতে তারা পৌঁছে যাবে। খুবই কমপ্লেক্স জটিল আলোচনা। এক নম্বরেই ছিল যে ইরানিয়ান নিউক্লিয়ার কর্মসূচি বন্ধ করতে হবে। ইরানিয়ানরা বলছে যে শান্তিপূর্ণ নিউক্লিয়ার কর্মসূচি পালন করা তাদের অধিকার আছে। দুই নম্বরে ছিল যে এখানে যে স্যাংশন দেওয়া হয়েছে ইরানের উপরে নানা রকম নিষেধাজ্ঞা, হ্যাঁ, তো এই নিষেধাজ্ঞাগুলি ইন্টারন্যাশনাল আছে, আমেরিকানও আছে, এগুলি প্রত্যাহার করতে হবে যাতে করে তাদের ফ্রিজ করার সম্পদগুলি তারা ফেরত পায়। এখানে ছিল যে স্ট্রেইট অফ হরমুজ ওপেন করে দিতে হবে আমেরিকা বলছে। ইরান বলছে যে এটার উপর রেগুলেশনের ক্ষমতা তাদের দিতে হবে, কারণ এটা তাদের পাশ দিয়ে গেছে, রেগুলেশন ক্ষমতা দিলে তারা এখান থেকে ট্যাক্স তুলতে পারবে। টাফ নেগোসিয়েশন। ইরান বলছে যে মধ্যপ্রাচ্য থেকে সকল সামরিক স্থাপনা আমেরিকান সরিয়ে নিতে হবে। তো এটা একটা এরকম আছে। ইরান বলছে তাদের যে ভূখণ্ডের যে ধ্বংস লীলা হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। আমেরিকারও আছে 15 দফা, অনেক। সুতরাং ইটস এ ভেরি ক্রিটিক্যাল ডায়ালগ, এবং এখানে খুব স্ট্রং মধ্যস্থতাকারী নাই, যদিও দুইটা ডেলিগেশনে খুব উচ্চ পর্যায়ের। জেডি ভান্স, যিনি আমেরিকান ভাইস প্রেসিডেন্ট, এবং তার সঙ্গে আছেন, যদিও এখানে যুদ্ধের আরেকটা পার্টি ইসরায়েল এখানে আলোচনায় নাই, বিকজ পাকিস্তান যারা মধ্যস্থতাকারী তারা ইসরায়েলের কে স্বীকৃতি দেয় না, সেই কারণে তাদের এখানে আসার সুযোগ নাই। তবে এখানে জেরার্ড কুশনার এসেছেন, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ের জামাই, এবং উনি একজন ইহুদি এবং ইসরায়েলি। তো সেই দিক থেকে আছে, এবং ইসরায়েল বিষয়ক বিশেষ দূত আছে আমেরিকার। সুতরাং এক ধরনের পরোক্ষ প্রতিনিধিত্ব এখানে আছে করেছে, এবং গ্লোবাল লিডারশিপরাও এখানে এসেছে সবাই। এবং উনি সবার কাছে রিচ করেছেন যে পাকিস্তানের যিনি এখানে প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার, উনিও বিভিন্ন চায়নায় তো গিয়েছেন, এবং এখানে মূল ভূমিকাটা পালন করছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির। তাকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব পছন্দ করেন। আবার এদিক দিয়ে চায়নারও একটা ভূমিকা আছে নেপথ্যে, যেটা পাকিস্তানকে তারা রিকোয়েস্ট করেছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে সভ্যতা এক রাতেই মুছে ফেলা হবে। যদিও কেউ বিশ্বাস করে নাই যে ইটস পসিবল, সম্ভব, হ্যাঁ, কিন্তু তারপরেও তো যেহেতু বলে ফেলছেন কিছু না কিছু ঘটতে পারে, সে আশঙ্কা থেকে চায়না হয়তো পাকিস্তানকে বলছে যে একটা রিকোয়েস্ট করো ইরানকে, কারণ ইরানের সাথে তাদেরও ভালো সম্পর্ক আছে। সুতরাং এখানে আপডেট সবাইকেই কিন্তু পাকিস্তান জানাচ্ছে। তাহলে মাসুদ করিম, এটা আমি এটা একেবারে, হ্যাঁ, আমি বলবো যে শুরুটা হলো এবং যুদ্ধে 15 দিনের সিজফায়ার ফর এক্সাম্পল, এই 15 দিনের সিজফায়ার যদি এক্সটেনশন হয়, এই আলোচনা এটা স্বাভাবিক, কারণ এখানে প্রেসিডেন্ট ট্রাম্প নাই, এখানে মুজদাবা খামেনি নাই, এখানে আছে ওনার স্পিকার এবং আরাগগাচি ফরেন মিনিস্টার। তো আমি বলবো যে ওনারা তো ডেফিনেটলি টপ লিডারের সঙ্গে ডাইরেক্ট কথা বলার চেষ্টা করবেন। তো জেডি ভান্স ফিরে গেছেন, অর্থ মানে না যে আলোচনা উনি ভেঙে দিয়ে গেছেন, বলছে আলোচনা সাবস্টেন্সিভ হয়েছে, বাট আলোচনা থেকে আমরা এগ্রিমেন্টে পৌঁছতে পারি নাই। তাহলে যে প্লেসমেন্টটা হয়েছে 21 ঘন্টায়, সেটা নিশ্চয়ই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে উনি আলাপ করবেন, মানে দুই নেতাদের সাথে, মোজদাবা খামেনির সাথে আলাপ করবেন, বা তারা লিডারশিপ তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। মানে আপনি যেটা বলতে চাইছেন, আমি এখন আশায় আছি, অবশ্যই আশায় আছি। আমি একেবারে হতাশাজনক বলবো না এই আলোচনাটাকে, না, এটা ভালো ব্যাপার যে আমরা সবাই আশায় আছি পৃথিবীর এই এবং এটা কন্টিনিউয়াস, এই যে ভূমিকাটা ইন্টারন্যাশনাল কমিউনিটি যে চুপ করেছিল, এত বড় একটা 40 দিনের যুদ্ধ এবং এত বড় নারকীয় হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ এখানে চালানো হলো মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের উপরে। তো সেখানে সারা পৃথিবী যে 40টা দিন চোখ বন্ধ করে ছিল, এটা তো একটা জঘন্য অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের। তা আমি মনে করি শেষ পর্যন্ত চায়না, পাকিস্তান এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে এবং সংকটটার যে
শান্তিপূর্ণ সমাধানের পথে যাচ্ছে, এটা একটা ভালো দিক। হ্যাঁ, সেটা আপনি যেটা খুবই গুরুত্বপূর্ণ, এক বৈঠকেই তো আর সবকিছু হয়ে যায় না। এটা আস্তে আস্তে হয়তো আমার মনে হয় যে এটা মাসের পর মাস আলোচনা প্রয়োজন। যুদ্ধটা থামুক। জি, আমাদের দেশের খবরে আসি। খুব উদ্বেগজনক খবর, দরবারে ঢুকে পীরকে কুপিয়ে হত্যা, জি। আবার সেই উপসর্গ। এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জিনিসগুলি মব আর হবে না, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এবং বিএনপির সরকার ক্ষমতা যাওয়া অন্তর্বর্তী সরকারের সময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন মাজারে হামলা হয়েছে। বাউল শিল্পী যারা গান তাদের উপরেও হামলা হয়েছে এবং সাংস্কৃতিক চর্চার উপরে হামলা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিছু সিগন্যাল দিচ্ছেন যে উনি সব পছন্দ করবেন না, কারণ উনি নিজে তার মেয়েকে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন। গতকাল তিনি একটি শিশুতোষ নাটকও দেখেছেন বেইলি রোডে। তিনি বেইলি রোডে গিয়ে নাটকও দেখেছেন সপরিবারে, স্ত্রী এবং কন্যাকে নিয়ে। এবং এই উদ্যোগটা থেকে কিন্তু অনেক কিছু বার্তা দেয় যে মাননীয় প্রধানমন্ত্রী সপরিবারে যখন একটি কাজ করতে যান বা করেন, একটা ভালো উদ্যোগের সাথে জড়িত হন, তখন বোধ করি আমাদের এই আলোচনাটা বা এই উদ্যোগটা এটা আরো বেশি সম্প্রসারিত হওয়ার কথা। এটা একটা বার্তা অবশ্যই। এটা উনি নিজে যে শুধু সিনেমাটা বা নাটকটা দেখতে গিয়েছেন তা নয়, উনি দেশবাসীর কাছে এবং যারা এই সমস্ত জঙ্গিপনা করছে তাদের প্রতি একটা বার্তা উনি দিচ্ছেন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সুফিজম, পীর, এখন উনি যদি পীর, তাকে তো এইভাবে হামলা করার তো কোনো সুযোগ নেই। না, কাউকেই তো আপনি এইভাবে হামলা করে তাকে, এখানে যার মতবাদ নিয়ে যে সে আসছে, সুতরাং তার উপরে হামলা করার কোনো অধিকার নাই। সেটা যদি এমনকি কেউ যদি কোনো অপরাধ করেন, সেটাও আইনের মাধ্যমে সেটা হতে পারে। সুতরাং এই ধরনের ঘটনা আমি কালকে শুনলাম রংপুরেও কিছু একটা ঘটেছে, কুষ্টিয়াতেও ঘটেছে। এটা কোথায় ঘটেছে আমি যাই হোক, এই ধরনের ঘটনাগুলি ঘটেছে। তো এইটা মানে দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিত। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী, এটা ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর। হ্যাঁ, কুষ্টিয়ার, হ্যাঁ দৌলতপুর, ঠিকই আছে, এটা আমরা শুনেছি। তা আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এবং অনেক সময় দেখা যায় এইগুলি গুজব ছড়িয়ে করা হয়, যেমন রংপুরে যে ঘটনাটা করা হয়েছে, যে একজনকে হত্যা করা হয়েছে, তো উনি কিন্তু মানে ইসলামের বিরুদ্ধে কিছু বলেছেন, এরকম একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে তিনি বলেছেন কিনা, এটাও তো এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে, মব সৃষ্টি করেছে। এবং এটাও কুষ্টিয়ার তাই। তা আমি মনে করি যে এই ধরনের মব কালচারে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকার তো সেটা বলছে, যে এটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে। তো আসলে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, আমার একটা দৃঢ় বিশ্বাস থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী তার অ্যাকশনে সেটা প্রমাণ করবেন। এখানে যারা এই মবগুলি সৃষ্টি করেছেন, যদি ভিডিও ফুটেজ নিশ্চয়ই আছে এবং অন্যান্য প্রমাণ আছে, পুলিশ চাইলে সবই বের করতে পারবে। সুতরাং আমি মনে করি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কোনো রকম শৈথিল্য, বিশেষ করে আর একটা মাত্র দিন পরে আমাদের পহেলা বৈশাখ, সেই উৎসব মুখর দিনটা, তার আগে এই ধরনের উপসর্গ আমরা নিশ্চয়ই আশা করি না। এটার ব্যাপারে অবশ্যই পুলিশকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, তাদেরকে আইনের যথাযথ প্রয়োগ করার জন্য আমি আহ্বান জানাবো। শিশুদের নিয়ে তো অনেক আলোচনা হলো, যে হাম প্রতিরোধ বা হামে যে শিশুদের একের পর এক প্রতিদিনই মৃত্যু হচ্ছে। প্রথম আলোতে একটি উদ্বেগজনক খবর এসছে, দেখেন 6 শিশু হাসপাতালের ভবন পড়ে আছে, বিপুল ব্যয়ে নির্মিত। এই ছবিও আছে এই পত্রিকাটাতে, যেমন রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, যেখানে শিশুদের রোগ নিয়ে এত বড় ঘটনা ঘটছে, সেখানে হাসপাতালগুলো নাকি পড়ে আছে। এটা কোনো জায়গায় দরজা জানালা খুলে নিয়ে গেছে এবং ভবন নির্মাণ যেটা করা হয়েছিল সেটা ধ্বংসপ্রায় হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? স্বাস্থ্য খাতে এটা একটা সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়। এবং এইখানে যারা চিকিৎসা কার্য পরিচালনা করবে, যে খাত, স্বাস্থ্য খাত, সেই স্বাস্থ্য খাত তো দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এটা মোটামুটি ওপেন সিক্রেট, এটা আর তদন্ত করে প্রমাণ করার প্রয়োজন নাই। এই যে হামের যে বিস্তৃতিটা যেভাবে ঘটলো, সেটাই তার প্রমাণ। বাংলাদেশের মতো দেশ যারা টিকা দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করলো 2019 সালে, সেই দেশে কিনা টিকা না দেওয়ার কারণে শিশুদের মৃত্যু ঘটে। পরে শোনা গেছে যে টিকা দানে যে এই যে অন্তর্বর্তী সরকার যে
18 মাস ছিল তারা কোনো টিকা দেয় নাই, এবং আওয়ামী লীগ সরকারও শেষ দিকে কোনো টিকা দেয় নাই। এইটার টিকার যে সংকট ছিল তা না, সংকটটা ছিল এটার ব্যবস্থাপনার, যেমন যারা মানসিকতা। টিকাটা যারা দিবে, যে ফিল্ড পর্যায়ে যারা দিবে তাদেরকে বেতন নাই বা তাদের সমস্যা। আমার কথা হলো যে এই বিষয়গুলি যে টিকার দান বন্ধ করে দেবে, কোনো অবস্থাতেই তো টিকা দান বন্ধ করা যায় না। একটা হলো যে রেগুলার আপনি প্রতি একটা টাইম আছে যে শিশুদের প্রতি মাসে বা একটা টিকা দিবস করে টিকা খাওয়ানো হয়। আর একটা হলো যে সার্বক্ষণিক টিকা, আপনি সেন্টারে গেলেই খাওয়াবেন। টিকার এই বিষয়টা তো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এই ভবনগুলো যারা যারা যেসব জায়গায় যে শহরে ভবনগুলো পড়ে আছে, হ্যাঁ। তো এই জায়গাতে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা একবারও কি কোনো ধরনের আলোচনা তুললেন না যে এই ভবনগুলো যখন পড়ে থাকবে, যখন একটা মেশিন যদি পড়ে থাকে তাহলে এমনিতে অকেজ হয়ে যায়, অকার্যকর হয়, তাহলে এত কোটি কোটি টাকার এই ভবনগুলো পড়ে থাকলো কারো কোনো উদ্বেগ উৎকণ্ঠা কিচ্ছু নেই? আপনি ঠিকই বলছেন, শুধু ভবন কেন, আপনি যেটা বলেন যে মেশিনও পড়ে আছে, পড়ে আছে। এটার ব্যবস্থাপনায় একটা বিরাট গাফিলতি আছে। এখন আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে এই যে কীভাবে এটা নির্মাণ হয়েছে, বা কোনো একটা আমলাতান্ত্রিক জটিলতায় বা কোনো একটা মানে পুরো ব্যাপারটাকে যে ডিল করা হয় নাই, সাইড লাইনে রাখা হয়েছে, পাশ কাটানো হয়েছে। সেই না, জিনিসটা- অথবা এরকম যে এটা নিয়ে আলোচনা করতে যায় কোন আবার ঝামেলায় পড়ি নাকি, সেরকম। এটাই পাশ কাটানো হয়েছে, মানে সংকটের ভেতরে না ঢুকে হ্যাঁ। ওকে পড়ে আছে, পড়ে থাকুক। আচ্ছা আচ্ছা। কিন্তু এই জায়গাগুলি হচ্ছে, এবং এমন অনেক হাসপাতাল আছে, জেলা হাসপাতাল বা বিভিন্ন হাসপাতাল, যেখানে আপনি বলেন যে প্রচুর মেশিন আসছে, টেন্ডারে টাকা পয়সা কামানো হয়েছে, কিন্তু এগুলি ইউজ নাই। বিকজ এক হইল ডাক্তার ওইখানে হয়তো পোস্টিংয়েই নাই, জিনিসপত্র আছে। আর দ্বিতীয় হইল যে ডাক্তার হয়তো জানেন না হাউ টু ইউজ। এই কারণে দেখা যাচ্ছে যে প্যাকিংই খোলা হয় নাই অনেক বাহ, জায়গায়। বাহ, আর এরকম নিউজ আমরা পত্রিকায় আসছে, আমি একটা বানোয়াট, এগুলি সর্বত্র বিভিন্ন সময় আসছে। শুনে যে হাসপাতালগুলি একটা ব্যাপার। আর হলো যে এই যে অসংখ্য মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়েছে, কিন্তু কোনো মানে মেডিকেল কলেজ করা হয়েছে কিন্তু হাসপাতাল নাই। সে কোথায় এই যে মানে শিক্ষাটা নিবে? যেমন আমার নেত্রকোনার কথা বলতে পারি, আমাদের নেত্রকোনা একটা মেডিকেল কলেজ মেডিকেল কলেজ খোলা হয়েছে, কিন্তু হাসপাতাল নেই। হাসপাতাল নাই। বাহ। ওই জেলা হাসপাতালকে তারা দেখিয়েছে যে অথচ এখানে এটা একটা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে একটা চিকিৎসা কেন্দ্র থাকাটা খুবই জরুরি। এটা ছাড়া তো সে শিখতেই পারবে না, হাতে কলমে শিক্ষা। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা একটি পত্রিকার শিরোনাম, ট্রাক ভাড়া বাড়ছে, মানে ট্রাক ভাড়া বাড়া মানে হচ্ছে দ্রব্যমূল্য বাড়া। তার কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে পণ্য আসে, তাহলে এটার গতি নিয়ন্ত্রণ করার কে আছে? এটা আমার মনে হয় যে জিনিসটা ভালো করে দেখা দরকার, এটা কি কারণে বাড়ছে। একটা হইতে পারে যে যেহেতু গ্লোবাল মানে তেলের কারণে নাকি? মানে ফুয়েল প্রাইসটা বাড়ছে, তো আমরা যেটা শুনছিলাম যে যুদ্ধটা বন্ধ হওয়ায় এবং এই আলোচনার দিকে চলে যাওয়ায় তেলের দামটা কিছুটা কমেছে। তো এটা একটা গ্লোবাল কারণ আছে। আর যদি গ্লোবাল কারণ থাকে তো সেই কারণটাকে মিটিগেট করার জন্য কিন্তু কৌশল সবাই নিচ্ছে। তো আমাদের দেশের সরকার সেটা নিবে। আরেকটা হলো যে গ্লোবাল কারণকে অজুহাত হিসেবে নিয়ে আসা। যেমন আমাদের এনে যে পেট্রোল পাম্পগুলিতে কিছুদিন আগে যে হুজুগের লাইন, এবং এটা এখনো লাইন, এখনো লাইন, এখনো লাইন। এই জিনিসটার কিন্তু বাস্তব ভিত্তি তো নাই। কারণ এখানে তো এমন কোনো সংকট নাই, কিন্তু চাহিদা এত বেড়ে গেল কেন? যদি 2000 লিটার লাগে সেখানে 50,000 লিটার কেন একটা পেট্রোল পাম্প দিতে? তো মানুষের মধ্যে একটা প্যানিক যে এই যে ক্রিয়েট করছে, এটা কেউ না কেউ ক্রিয়েট, মানে ব্যাপারটা এরকম, যদি আমার কার না থাকে আমি তো বিপদে পড়বো, মারা যেতে পারি, অন্যের কথাটা চিন্তা নাই বা বললাম। সেটাই। আর একদিনের তেলে কি আর আপনার সংকট কাটাবে? কিন্তু সংকট যদি থাকতো তাহলে তো তেল মানে সংকট তো সেইভাবে নাই, কিন্তু সংকটের প্যানিক ছড়ানো হয়েছে। সংকট তো অবশ্যই আছে, আমি নাই মানে সরি এটা ঠিক না, কিন্তু আমি বলছি যে সংকটে এখনো আমাদের এখানে আঁচ পড়ে নাই। সুতরাং এই জিনিসগুলো অনেক ভালোভাবে ধন্যবাদ। ম্যানেজ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি সে শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।